গত কয়েকদিন যাবৎ সারা দেশে একটি স্লোগান উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। সারা দেশ আজ উত্তাল, গ্রাম থেকে শহর দলমত নির্বিশেষে আওয়াজ উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু কি সেই ঘটনা যাকে কেন্দ্র করে সমগ্র দেশ এমন উত্তাল হয়ে উঠল? টিভি, রেডিও, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায় আমরা সেই নিদারুণ রোমহর্ষক ঘটনার যে বর্ণনা পাচ্ছি, তা যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, যা একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের মনেও কতকগুলি প্রশ্ন তুলে ধরে। উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর.জি. কর মেডিকেল কলেজ ভারতের সবচেয়ে পুরনো মেডিকেল কলেজগুলির মধ্যে অন্যতম। 1886 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যমণ্ডিত কলেজেই এমন এক ঘটনা ঘটল যা সমগ্র দেশকেই তোলপাড় করে তুলল। 8ই আগস্ট রাত 11টায় 31 বছর বয়স্ক এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি লেডি ডাক্তার 36 ঘন্টার জন্য শিফটে ছিলেন। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা বেসিক্যালি মেডিকেল ডক্টরস, যারা স্পেশালাইজেশনের জন্যই পোস্ট গ্র্যাজুয়েট করেন। এই ট্রেনি ডক্টরদের এক নাগারে তাই 24 ঘন্টা, 36 ঘন্টা বা 72 ঘন্টা হামেশাই ডিউটি করতে হয়। এই সময় এক প্রকার তাদের সর্বদা অন কল থাকতে হয়, কারণ এতে করে সে বিশ্রামও করতে পারেন, আবার কল হলেই তিনি ডিউটিতে ফিরে আসতে পারেন। রাতে তিনি শেষবারের মতো ফোনে বাবা মায়ের সঙ্গে কথাও বলেন এবং তাদেরকে গুড নাইটও জানান। তারপর তিনি রাউন্ডে বের হন। রাত 2টো নাগাদ রাউন্ড শেষ করে তিনি তার 4 জন কলিগের সাথে ডিনারে বসেন। 3rd ফ্লোরের সেমিনার হলে তারা এই ডিনার সম্পূর্ণ করেন। সেই সময় সে টিভিতে অলিম্পিক খেলাও দেখেন। তিনি নীরজ চোপড়াকে সাপোর্টও করেন। আপনারা জানেন, নীরজ চোপড়া সেদিন সিলভার মেডেলও জিতেছিলেন। সেমিনার হলটি ছিল 40x30 ফুটের এমন একটি ঘর যেখানে 50টি মানুষের বসার ব্যবস্থা ছিল। এই সেমিনার রুমে যেতে গেলে 3rd ফ্লোরের লিফট থেকে একটি করিডোর অতিক্রম করতে হয়। এই করিডোরে সিসিটিভি ইনস্টল ছিল, কিন্তু সেমিনার রুমে কোনো সিসিটিভি ছিল না। যখন নীরজ চোপড়ার ইভেন্ট শেষ হয় তখন সঙ্গীরা রুম থেকে চলে যায়, আর নির্যাতিতা সেখানেই ঘুমিয়ে পড়ে, কারণ তিনি 36 ঘন্টার শিফটে ডিউটি করছিলেন। রাত 3টের সময় তাকে একটি রিপোর্ট দেখানোর জন্য জাগানো হয়। এই রিপোর্টটি দেখার পর তিনি আবার ঘুমিয়ে পড়েন। এটাই ছিল তাকে শেষ জীবিত দেখা। গভীর রাতে সারা ভারত যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন আমাদেরই এক বোনকে মানুষরূপী কিছু হিংস্র পশু তাকে শকুনের মতো চিড়ে খায়। যে মানুষের জীবন বাঁচায় তার জীবন নেবার জন্য তখন তার উপর পাশবিক অত্যাচার চালানো হয়। পরদিন সকাল 7:30টায় ওই ট্রেনি ডাক্তারের বডি মেলে ওই হলে ক্ষতবিক্ষত অবস্থায়। তার দেহ অর্ধনগ্ন, তার চোখ ও গোপনাঙ্গ থেকে তখন রক্ত ঝরছিল। 10:53 হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মেয়েটির বাবা মাকে ফোন করে জানায় যে তার মেয়ে অসুস্থ। কিছুক্ষণ পর ওই একই নাম্বার থেকে দ্বিতীয়বার ফোন করে জানানো হয় যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, কেননা আপনার মেয়ে সুইসাইড করেছে। उसके बाद तो वो लोग बोल ही दिया जो आपका लड़की सुसाइड दिया। এ কথা শুনে নির্যাতিতার বাবা মা সত্তর হাসপাতালে পৌঁছান। ততক্ষণে পুলিশও এসে গেছে। 3 ঘন্টার মধ্যে তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি। 3 ঘন্টা পর পুলিশ নির্যাতিতার বাবাকে জানায় যে আপনি ভেতরে জাস্ট একটি ফটো নিয়েই বাইরে চলে আসবেন। ভেতরে গিয়ে তার পিতা মেয়েটির কন্ডিশন দেখে সম্পূর্ণ ভেঙে পড়েন। তার মনে হয় কতকগুলি হিংস্র শকুনি তার মেয়েকে যেন ছিঁড়ে খেয়েছে। ঘটনার সামনে আসায় কলকাতা পুলিশ কমিশনার এবং স্টেট হেলথ সেক্রেটারি হসপিটালে পৌঁছান। শুরু হয় তদন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বিচার দেবার প্রতিশ্রুতি দেন। আর.জি. কর হাসপাতালের কয়েকজন ডক্টরস এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রতিবাদ শুরু করেন। শুরু হয় প্রতিবাদ আন্দোলন। এরপর দেশব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রতিবাদ শুরু হয়। 9ই আগস্ট প্রথমে পুলিশ আসে, তারপর 11:30 নাগাদ ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজনও আসে। প্রথমে একে পুলিশ আনন্যাচারাল ডেথ বলে আখ্যা দেয়, কিন্তু পরিবারের চাপে এবং পরিবারের পুলিশ কমপ্লেনের পর কেসকে রেপ অ্যান্ড মার্ডারে
পরিবর্তন করা হয়। এরপর পুলিশ দ্রুততার সঙ্গে ময়না তদন্ত করে অতি দ্রুততার সঙ্গে তার বডির সৎকার করে। এই সময় তদন্ত করতে গিয়ে পুলিশ হসপিটালের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে একটি ব্লুটুথ হেডফোনের সূত্র ধরে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে। কারণ সেমিনার রুমে ওই ব্লুটুথটি পাওয়া গিয়েছিল এবং যেটি সঞ্জয়ের ফোনে কানেক্ট হয়। তার সেল ফোন ট্র্যাক করে জানা যায় সে সল্টলেকের এক পুলিশ ব্যারাকে থাকে। এরপর পুলিশ রেকর্ডে সঞ্জয় সাসপেক্ট নাম্বার 1 হয়ে যায় এবং তার ইন্টারোগেশন শুরু হয়। কিন্তু কে এই সঞ্জয় রায়? তার সম্পর্কে তার মা, বোন, পড়শিরা তাকে কলঙ্ক বলে অভিহিত করেছে। তার বোন তার সম্পর্কে বলেছে, আমি ওর ব্যাপারে একটি কথাও বলবো না, কারণ ও আমাদের পরিবারের কলঙ্ক। যদি ওর ফাঁসিও হয় তবুও আমরা ওর বডি পর্যন্ত নিতে যাব না। সঞ্জয় 2019-এ কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজে যোগ দেন। সিভিক ভলেন্টিয়ার হয়েও সে পুলিশ অফিসারের মতোই আচরণ করত। তার বাইকে পুলিশের স্টিকারও লাগানো ছিল। হসপিটাল সূত্র অনুসারে সঞ্জয় হাসপাতালে যাওয়া আসা করতেন। তিনি সুপারের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। টাকার বিনিময়ে রোগীদের হাসপাতালে ভর্তিও করাতেন। তবে এটাই সঞ্জয়ের প্রথম পুলিশ কেস নয়। 2023 সালে স্ত্রীর ওপর অত্যাচারের অভিযোগে তার স্ত্রী তার বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু সিভিক হওয়ার সুবাদে এই গুণধরের বিরুদ্ধে পুলিশ সেদিন কোনো ব্যবস্থা নেয়নি। তবে একমাত্র সঞ্জয়ের এই গ্রেপ্তারিতে কেউ কিন্তু খুশি হয়নি, কারণ পোস্টমর্টেম রিপোর্ট যারা পড়েছেন সেই ডাক্তারবাবুদের মতে দেহের বাইরের যা আঘাত, আভ্যন্তরীণ যা পরিস্থিতি, তাতে কোনো মতেই একজনের পক্ষে এ কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। হসপিটাল সুপার সন্দীপ ঘোষ উল্টে নির্যাতিতার উপরে দোষ চাপিয়ে বলেন, অত রাতে একাকী তার সেমিনার রুমে যাওয়া অবিবেচকের কাজ হয়েছে। এই ঘৃণ্য বক্তব্যের জন্য সুপারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়, কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিল না। শেষ পর্যন্ত 12ই আগস্ট তিনি নিজেই ইস্তফা দেন, কিন্তু সরকার তা গ্রহণ না করে তাকে বদলি করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানেও তাকে প্রিন্সিপালই করা হয়। Dr. Sandeep Ghosh stepped down as the principal of Arjikar Medical College. The West Bengal government appointed him as the principal of Calcutta National Medical College. যার কার্যকলাপ ও ঘৃণ্য বক্তব্যের জন্য শাস্তি পাওয়া উচিত, তাকে শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হয়। আসলে সুপারের সঙ্গে অতি প্রভাবশালীদের ঘনিষ্ঠ সম্পর্ক। কয়েকজন ডাক্তারের বয়ান অনুযায়ী সুপার সন্দীপ ঘোষ হসপিটালে তার বেআইনি কাজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তাদের মতে সবচেয়ে করাপ্ট লোকদের মধ্যে একজন হলেন এই সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে মুখ খুললেই ছাত্রদের ফেল করানো, টেন্ডারে কমিশন নেওয়া, এক কথায় আরজি করে যে কোনো কাজ হয়, সর্বত্র সে টাকা খেত। बहुत ही करप्टेड आदमी है वो। आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर देकर के 20% कमीशन लेना, मतलब आरजीकर में जो भी काम होता था সরকার ও পুলিশের এই আচরণ দেখে নির্যাতিতার পরিবার হাইকোর্টে বলে যে সরকার ও পুলিশকে কিভাবে আমরা ভরসা করব। সরকার প্রিন্সিপালকে বরখাস্তের পরিবর্তে প্রমোশন দিল। তাই হাইকোর্টে নির্যাতিতার আইনজীবী সওয়াল করেন যে এই কেস ইমিডিয়েট সিবিআই এর হাতে না হস্তান্তরিত হলে এরা এভিডেন্স ডিস্ট্রয় করতে পারে। তখন কোর্ট কেসকে সিবিআই এর হাতে হ্যান্ডওভার করে। সিবিআই তদন্ত করার আগেই সেমিনার রুম যেখানে নির্যাতিতা রেপ ও মার্ডার হয়েছিল বা তার বডি যেখানে পাওয়া গিয়েছিল তার সংলগ্ন রেস্ট রুমে হঠাৎ করে সংস্কার শুরু হয়। তার জন্য ভাঙাচোরাও শুরু হয়। আন্দোলনকারীরা এর কারণ জানতে চায় এবং প্রতিবাদ করে। এরপর 14ই আগস্ট প্রতিবাদীরা এক নীরব প্রতিবাদের ডাক দেয় রাত দখল নাম দিয়ে, রিক্লেম দ্য নাইট। এই প্রতিবাদ দেশ জুড়ে শান্তিপূর্ণ থাকলো, কিন্তু আরজিকর মেডিকেল হাসপাতালে রাত 12টার পর প্রায় 7,000 অজ্ঞাত পরিচয় মানুষরূপী হিংস্র পশু হাসপাতালে ভাঙচুর চালায়। তাদের লক্ষ্যবস্তু হয় সেই সেমিনার ও সংলগ্ন অঞ্চল। ইমার্জেন্সি সহ ডাক্তারদেরও তারা আঘাত করে। ভয়ে প্রতিবাদীরা সিটিয়ে যান। পুলিশ কখনো নীরব দর্শকের ভূমিকা নেয়, কখনো বা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে লুকিয়ে পড়ে। বাধ্য হয়ে আন্দোলনকারীও কিছু পুলিশকে পালিয়ে যেতে হয়। এরা কারা আজও তাদের পরিচয় পাওয়া গেল না।
এদের নিয়ে চলল দোষারোপের রাজনীতি। মুখ্যমন্ত্রী এজন্য বাম ও বিজেপিকে দায়ী করলেও বাম, বিজেপি, কংগ্রেস এজন্য সরকারকেই দায়ী করেছে। তাদের বক্তব্য হলো এক ঢিলে 3 পাখি মারতেই এই ভাঙচুর চালানো হয়েছে। এভিডেন্স খতম করা, ভাঙচুরের দায় বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের কালিমালিপ্ত করা এবং প্রতিবাদীদের সামনে ভয়াবহ ও আতঙ্কের বাতাবরণ তৈরি করে তাদের আন্দোলন থেকে বিরত করাই ছিল এই ভাঙচুরের লক্ষ্য। আবার কলকাতার পুলিশ কমিশনার এজন্য মিডিয়া ও সোশ্যাল মিডিয়াকে দায়ী করলেন। এর ফলে শুরু হলো সর্বস্তরের মানুষের প্রতিবাদ, দলমত নির্বিশেষে প্রতিবাদ। কেসটি গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। প্রথম সুপ্রিম পর্যবেক্ষণেই কোর্ট রাজ্য পুলিশের উপর থেকে তাদের ভরসা হারায় এবং আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় আধা সেনার উপর ন্যস্ত করেন। সত্য উদ্ঘাটনে এ পর্যন্ত সঞ্জয়, সন্দীপ সহ অভয়ের আরও 5 কলিগকেও পলিগ্রাফ টেস্টের কথা বলেছেন। এ হলো আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসের মোটামুটি সারসংক্ষেপ। এ থেকে একজন সাধারণ মানুষ হিসাবে যে প্রশ্নগুলি আমার আপনার মনে এসেছে, হয়তো সেগুলি সকলের মনেই দেখা দিয়েছে, যেগুলির যথার্থ উত্তর না পেলে এই আন্দোলন কিন্তু থামবার নয়। প্রথমত, সেমিনার রুমে অভয়া 3টের সময় শেষবারের মতো একটি রিপোর্ট দেখেছিল। তারপর 7:30টার সময় তার মৃতদেহ আবিষ্কৃত হয়। এর মধ্যবর্তী প্রায় 5 ঘন্টার সময় তার কেন কোনো প্রয়োজন হলো না? এত বড় হাসপাতাল, এত পেশেন্ট, সেই তো ছিল ডিউটিরত চিকিৎসক। তবে এই দীর্ঘ সময়ে কেন তার প্রয়োজন হলো না? তবে কি এই ঘটনা প্রত্যাশিতই ছিল? তবে কি এটি প্রি প্ল্যান ছিল? দ্বিতীয়ত, পোস্টমর্টেমের আগে কেন হাসপাতাল কর্তৃপক্ষ নির্যাতিতার বাবা মাকে সুইসাইডের কথা বলল? অথচ এর বাইরের অবস্থা দেখে যে কেউ বলতে পারত কিভাবে তার মৃত্যু হয়েছে। তবে কেন এত বড় ঘটনাকে সুইসাইড বলে চালানোর আপ্রাণ চেষ্টা করা হলো? কার স্বার্থে এই মিথ্যা কথা বলা হলো? তৃতীয়ত, সেমিনার হলের পাশে রেস্ট রুমে কেন এই ঘটনার পরপরই সংস্কারের নামে দেওয়ালগুলি ভাঙা হলো? অথচ ওই রুমে তো তদন্ত চলার কথা, পুলিশের সিল করে দেবার কথা। তবে কি আসল ঘটনা ওই রুমেই ঘটেছিল? পরে তাকে সেমিনার রুমে নিয়ে আসা হয়। তাই কি নির্যাতনের চিহ্ন লোপাট করতে এই সংস্কারের অজুহাতে এইসব এভিডেন্স ধ্বংস করা হলো? কার স্বার্থে হাসপাতাল এই সিদ্ধান্ত নিল? সে কি সন্দীপ ঘোষের স্বার্থ, নাকি আরো বড় কোনো মাথার স্বার্থ রয়েছে এর সঙ্গে? চতুর্থত, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী তাকে কেবল রেপ অ্যান্ড মার্ডারই করা হয়নি, তার শরীরের সমস্ত অংশের আঘাতের চিহ্ন, নির্যাতনের চিহ্ন কেবলমাত্র যৌন লালসা মেটানোর কথাই প্রমাণ করে না, তা প্রমাণ করে তার উপর নির্যাতনকারীদের প্রচণ্ড রাগ ও তাকে হত্যা করার উদ্দেশ্য। তাই তার মৃত্যু নিশ্চিত করতে এমনভাবে তার গলা চেপে ধরা হয়েছিল যাতে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল। তাকে মেরে ফেলাই কি তবে অত্যাচারীদের আসল উদ্দেশ্য ছিল? হাসপাতাল বা কোনো ব্যক্তির এমন কি ঘটনা সে জানতে পেরেছিল, বা এমন কোন বিষয়ের সে বিরোধিতা করেছিল যে তাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? পঞ্চমত, পুলিশ কেন 3 ঘন্টার মধ্যে নির্যাতিতার বাবা মাকে বডি দেখতে দিল না? এই 3 ঘন্টায় তবে কি করা হলো? তবে কি এই সময় বডি থেকে যতটা সম্ভব নির্যাতনের চিহ্ন লোপাট করে ওই রুম থেকেও এভিডেন্স নষ্ট করে ঘটনাকে চেপে যাওয়ার ছক কষা হচ্ছিল? কেন পুলিশ তড়িঘড়ি ময়না তদন্ত করে দ্রুততার সঙ্গে ডেড বডি সৎকার করলো? এমনকি নির্যাতিতার বাবা মায়ের পৌঁছানোর আগেই পুলিশ শ্মশানে গিয়ে তড়িঘড়ি বডি পুড়িয়ে ফেলার ব্যবস্থা করলো। কি লুকাতে পুলিশ এইভাবে অনিয়ম করলো? তাই কোর্টও আজ প্রশ্ন তুলেছে, কিভাবে সন্ধ্যার পর রেপ অ্যান্ড মার্ডারের ময়না তদন্ত হলো? তা তো আসলে বেআইনি। তবে কি এমন ঘটনা আছে যা চেপে রাখতে পুলিশকে এইভাবে বেআইনি করতে হচ্ছে? ষষ্ঠত, সরকার কেন সুপার সন্দীপ ঘোষের ব্যবস্থা না নিয়ে উল্টে তার প্রমোশন স্বরূপ আরো ভালো হাসপাতালে তাকে সুপার করে পাঠালো? তার বিরুদ্ধে এত এত অভিযোগ থাকা সত্ত্বেও সরকার কেন তাকে এতটা সমীহ করছে? তবে কি তিনি এমন কিছু জানেন যা ফাঁস করলে সরকারের অস্তিত্ব বিপন্ন হতে পারে? মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তির দাবি তুলেছেন, ভালো কথা। আন্দোলনে নামার কথা বলেছেন, তাও ভালো কথা।
কিন্তু তিনি কার বিরুদ্ধে আন্দোলনে নামবেন? হাসপাতাল তার, পুলিশ তার, সরকার তার। এই ঘটনার যোগসূত্র আছে এই তিনটি ক্ষেত্রেই। তিনি যদি দোষীদের শাস্তির ব্যাপারে আন্তরিক হন, তবে তার হাসপাতাল কেন এটিকে চেপে যেতে চাইল? কেন তার পুলিশ একে ধামাচাপা দিতে ব্যস্ত? কেন তার সরকার সন্দীপকে শাস্তি না দিয়ে উল্টে প্রমোশন দিল? তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি আবার মুখ্যমন্ত্রী। কেন হাইকোর্টে সিপিকে সরে যেতে বলা হলেও সে এখনো তার পদেই বহাল তবিয়তে থাকলো? তবে কি সবই লোক দেখানো? সপ্তমত, সিবিআই কেন আজ পর্যন্ত সঞ্জয় ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারছে না? সন্দীপ ঘোষকে প্রতিদিন কেন জামাই আদর করে ডাকা হচ্ছে, আবার জেরা করা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে? কেন তাকে আর 5 জনের মতো কাস্টাডিতে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে না? সে কি এতটাই প্রভাবশালী যে সিবিআইও তাকে সঠিকভাবে হেফাজতে নিয়ে জেরা করতে পারছে না? অনুব্রত পার্থদের ক্ষেত্রে যেটা করা গেল, সন্দীপ ঘোষের ক্ষেত্রে কেন সেটা করা যাচ্ছে না? সাধারণ অপরাধীদের ক্ষেত্রে সত্য উদ্ঘাটনের জন্য যেমন কাস্টাডিতে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করা হয়, তেমনভাবে সন্দীপদের ক্ষেত্রে হচ্ছে না কেন? তবে কি আইন সাধারণের জন্য এবং প্রভাবশালীদের জন্য আলাদা? আমার জানা নেই। কেন সেদিন হাসপাতালে যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে সেইভাবে জেরা করা হচ্ছে না? বা যারা সেমিনারের পাশের রেস্ট রুম সংস্কার করতে গিয়ে দেওয়ালগুলো ভেঙেছিলেন, সেই সব লেবার মিস্ত্রিদেরও সিবিআই ডেকেছে কি? আমার জানা নেই। ডাকলে ভালো, না ডাকলে সিবিআই এর উপরেও কিন্তু মানুষের ভরসা উঠে যাবে। মানুষ কিন্তু তখন সেটিংয়ের তত্ত্বকেই বিশ্বাস করবে। এইসব কেন কেন প্রশ্ন আজ সকলের মনেই উঠে এসেছে। এর উত্তর যথার্থভাবে না পেলে মানুষ কিন্তু থামবে না। এমনকি যদি সঞ্জয়ের ফাঁসি হয় তবুও না, কারণ ওই এক সঞ্জয়ের ফাঁসিতে সমাজে ধর্ষণের সংখ্যা কিন্তু কমবে না। তার জন্য চাই সমাজের সমস্ত অংশের মিলিত প্রয়াস, যেমন সরকারি নীতি, আইন কানুন, সামাজিক মূল্যবোধ, মানুষের মানসিকতা, সমস্ত কিছুর পরিবর্তন না হলে সমাজের এই পাপ কমানো যাবে না। তার মানে এই নয় যে সমাজ থেকে ধর্ষণ একেবারে নির্মূল হবে, তা হয়তো হবে না, কারণ তার বীজ সমাজের গভীরে নিমজ্জিত। আমরা সমাজের সিংহভাগ পুরুষরাই এখনো আমাদের মানসিকতার উন্নয়ন ঘটাতে পারি নাই। এখনো ট্রেনে, বাসে বা ভিড়ে কোনো মেয়েকে একটু বাজেভাবে স্পর্শ করার সুযোগ পেলে সহজে আমরা তা ছাড়ি না। এখনো বাসে বা ট্রেনে কোনো নারী হ্যান্ডেল ধরতে গেলে তার টি শার্টটি একটু উপরে উঠে গেলে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ হতে ভুল হয় না। অথচ রাস্তার পাশে অ্যাক্সিডেন্টে পড়ে থাকা কোনো ব্যক্তির আর্তনাদ সহজেই আমাদের দৃষ্টি এড়ায়। এক কথায়, এখনো সমাজে সিংহ বা পুরুষ হিসাবে আমরা নারীদের আমাদের মা, ভগ্নী হিসাবে ভাবতে শিখি না। তারাও যে আমাদের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সে ভাবনা এখনো আমাদের মনে আসে না, যতই আমরা মুখে বলি না কেন। আসলে শিশুকাল থেকেই আমরা যেভাবে শিখি সেইভাবেই শিখে আসছি। শিশুবেলা থেকেই ছেলে মেয়েদের তুলনা করে যে কথাগুলো আমরা শিখি, তাতে কখনোই মেয়েদের আমরা আমাদের সর্বক্ষেত্রে সমান ভাবতে পারি না। তাই এই সমস্যা সমাজের গভীরে, একে সমূলে উৎপাটন করতে গেলে একদিনে তা সম্ভব নয়। এজন্য সমাজের খোল নলচে পরিবর্তন করা দরকার শিশুকাল থেকে নতুন শিক্ষানীতি, যেখানে ছেলে মেয়েদের ভেদাভেদ না করে বরঞ্চ একে অপরের পরিপূরক হিসাবে গড়ে তোলা হবে। তাই নির্মূল করতে না পারলেও কমাতে তো আমরা অবশ্যই পারি, আর তার জন্যই প্রয়োজন স্বচ্ছ, পক্ষপাতহীন সরকারি নীতি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু সরকার যদি প্রকৃত দোষীদের আড়াল করে কার্যত ভিকটিমদের ঘাড়ে দোষ চাপাতে চায়, তবে মানুষ কিন্তু সেটা আর বরদাস্ত করবে না। তাই যতক্ষণ পর্যন্ত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ কিন্তু চলতেই থাকবে, সে দোষী যত বড় প্রভাবশালী হোক না কেন। আমার বক্তব্যের সঙ্গে একমত হলে তাও জানাবেন, না হলে কেন নন তাও জানাবেন। নমস্কার।